যাক, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। এটা তৃতীয় অধ্যায় বল, যেটা তার দ্বিতীয় ক্লাস হচ্ছে আজকে। ফার্স্টে আমরা যা প্রমাণ করবো হচ্ছে বল এবং ত্বরণের মধ্যে একটা সম্পর্ক প্রমাণ করব। বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এফ সমান এম, এটা কিন্তু আমরা জানি। বলো বাবা। জি আমরা স্যার। আর হ্যাঁ বাবা, আমরা আর কথা না বলি, আমরা ক্লাসে আগাই। আধা ঘন্টা টাইম, তো আধা ঘন্টার মধ্যে অনেক কিছু পড়াতে হবে আমাদের। আমরা এফ সমান এম এ যে প্রমাণটা করব, এরকম একটা প্রশ্ন ধরে নিতে হয়। যে ধরি এম ভর বিশিষ্ট একটা বস্তু, ইউ আদি বেগে চলা অবস্থায় এফ পরিমাণ বল টি সময় ধরে প্রয়োগ করায় ভি শেষ বেগ প্রাপ্ত। এগুলো আসলে লিখার দরকার নাই বাবা। সরে তুষি, এগুলো লিখার দরকার নাই বাবা, এগুলো পরে এমনিতে ভিডিও হিসেবে পাবা। এগুলো ইউটিউবে কিন্তু দেয়া থাকবে, তুমি প্রয়োজনে ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারবা। এগুলো আমরা এই যে রেকর্ড করতেছি, এটা কিন্তু ইউটিউবে দিয়ে দিব আমরা। অতএব কষ্ট করে এখন লিখার দরকার নাই, তোমরা ক্লাসটা শুধু ভালো মতো দেখো। তোকে যদি এরকম হয়, তাহলে আদি ভরবেগ আমরা এটা লিখতে পারি। আমরা এভাবে লিখতে পারি যে আদি ভরবেগ এম ইউ লিখতে পারি। এখানে একটা আমার কিন্তু ইউ মিস গেছে, আমি যখন লিখছিলাম তখন ছিল, কিন্তু যে যখন সেট আপ দিচ্ছিলাম তখন কোনো টাচ লাগে ইউটা এখানে বাদ পড়ছে। অর্থাৎ এম ভর বিশিষ্ট একটি বস্তু, ইউ আদি বেগে চলা অবস্থায় এফ পরিমাণ বল টি সময় ধরে প্রয়োগ করে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। এটা লিখার দরকার, একটু এরকম করে লিখবো আমরা যদি আসে। এরপর লিখবা বস্তুটির আদি ভরবেগ। আদি ভরবেগ, ভর আর বেগের গুণফল। আদিতে বেগ সাধারণত ইউ ধরা হয়, আর ভর তো আমরা জানি ভর এম, তাহলে আদি ভরবেগ হচ্ছে এম ইউ। অনুরূপে যদি আমরা শেষ ভরবেগ বলি, তাহলে শেষ ভরবেগ এটা লিখতে হবে এম ভি, যেহেতু শেষ বেগ ভি দের প্রকাশ করা হয়। আস্তে আস্তে আসেই, কিন্তু একবারে সবাই আসলে ভালো হতো। এই ভরবেগের যে পরিবর্তনটা হলো, অর্থাৎ আদি যে ভরবেগ এটা ছিল আর শেষ ভরবেগ যে এটা হলো, কতটুকু সময়ের পরিবর্তনটা হয়েছে। এই পরিবর্তনটা আসলে কিন্তু টি সময় হয়েছে, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি টি সময় ভরবেগের পরিবর্তন, এভাবে লিখতে পারি। টি সময় ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ লিখতে পারি। টি সময় ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। আমরা যদি একক সময় অর্থাৎ 1 সেকেন্ড সময় পরিবর্তনটা বাইর করতে চাই, 1 সেকেন্ড সময়, তাহলে এই টি এর জায়গায় যদি 1 সেকেন্ড এভাবে নিই আমরা, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ সময় দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে পরিবর্তনের হার হয়। সময় দিয়ে ভাগ করলে, অর্থাৎ একক সময় এটা আসছে, একক সময় ভরবেগের পরিবর্তনের হার এটা। আর এর সঙ্গে আরো কথা, যে আমরা যদি এখান থেকে ভি এমটা কমন নেই, এম কমন নেওয়া যায় কিন্তু ভাবে, এম কমন নিলে এই রাশিটা আসে। আর এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে ত্বরণের রাশিমালা। ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা আসলে ত্বরণ, ছোট এ দ্বারা প্রকাশ করা হয়। আমি এখানে ত্বরণটা বসা দিব, তবে পরের পেজে নিলে একটু ভালো হয়। আমি এখানে দিয়ে নিলাম। এরপরে আমি পরের পেজে যাচ্ছি। আমি এটা পরের পেজে আসবে পরে। আমি পরের পেজে নিলাম, তোমরা যদি স্ক্রিনশট দিতে চাও দিয়ে নিতে পারো এটা, অথবা তো ভিডিও থাকবে, আমি বলে দিচ্ছি ভিডিও ইউটিউবে থাকবে, প্রথম ক্লাসেরও থাকবে, এটারও থাকবে। আজকে আমি এগুলো আপলোড করে দিব। ওয়াইএমসি এর যে তোমাদের ওয়াইএমসি এর যে ইউটিউব চ্যানেল, এখানে সবগুলি পাবা। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র কিন্তু জানি। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা যে এখন যেটা বাইর করলাম, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার বাইর করলাম। আর কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে এটা আসছিল, এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে এটা আসছিল। আমরা এই লাইনটা লিখতে পারি, কিন্তু এই লাইনটা কিন্তু আমরা লিখতে পারি এম এর সমানুপাতিক এফ লিখতে পারি। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার থেকে রাশিটা আসছে, আর প্রযুক্ত বল ছিল এটা। আমি যদি এখান থেকে সমানুপাতিক সাইনটা উঠা দিতে চাই, সমানুপাতিক সাইনটা যদি উঠা দিতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারবো। আমরা এখানে কে নিতে পারবো একটা, আমরা এবারে কে নিতে পারবো। এরপরে কথা হচ্ছে, আমরা একক বলের সংজ্ঞা কিন্তু সবাই জানি। একক বল হচ্ছে যে পরিমাণ বল 1 কেজি ভরের বস্তুর উপর প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয় 1 নিউটন বল বা একক বল। যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয় একক বল। এই একক বলের সংজ্ঞা অনুসারে কে এর মান কিন্তু 1 হয়ে যায়। তাহলে আমি এখানে কে এর মান যদি 1ই হয়, যদি এখানে বসায় দেই কে এর মানটা, তাহলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এফ সমান এম এ লিখতে পারি, এফ সমান এম এ এটা লিখতে পারি। আমাদের প্রমাণ কিন্তু এতটুকুই, প্রমাণ এতটুকুই। এতটুকুর উপরে আসলে অনেক ধরনের অঙ্ক করতে হয়, যদিও অঙ্ক করার মতো তো সময় আমাদের হাতে নাই, অল্প অল্প সময়। আমরা এজন্য যতটুকু দরকার ততটুকু আমি শুধু করাবো তোমাদের। পরের পেজে আসতেছি। আমরা যে প্রশ্নটা করলাম, অর্থাৎ এই যে এফ সমান এম এ যে প্রমাণটা করলাম, তার উপর ভিত্তি করে এই অঙ্কগুলো করা যায়। 15 কেজি ভরের কোনো বস্তুর উপর যদি 105 নিউটন বল প্রযুক্ত হলে ত্বরণ কত।
এখানে আসলে এটা এম আর এটা হচ্ছে এফ এর মান, আমার দরকার ত্বরণ এর মান কত। অর্থাৎ এইভাবে আমরা সাইড নোটে আমরা একবারে যদি লিখি সাইড নোট করার দরকারই না। এটা হচ্ছে এম এর মান, এটা হচ্ছে এফ এর মান, দরকার হচ্ছে এর মান। অর্থাৎ এটা একবারে লেখা যায় কিন্তু। তো ও দিয়ে দিলাম সাইড নোট গুলো। তাহলে ত্বরণটা আমরা ইচ্ছা করলে এভাবে বাইট করতে পারি, কত 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এরপর যদি আমরা দ্বিতীয় আর একটা অঙ্ক এরকম করি যে 50 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে, তবে বস্তুটির বেগ কত হবে। আসলে তোমাদের যে সিলেবাসটা দেয়া ছিল যে বলের সাথে বেগের পরিবর্তন প্রকাশ করার কথা একটা বলে রাখছে, যে বলের সঙ্গে বেগের কেমন রকম সম্পর্ক আছে, বল প্রয়োগ করলে কি বেগের পরিবর্তন হয় কি না, তার জন্য এই অঙ্কটা করা হচ্ছে। এটা আমরা এটারও আগে সাইড নোট করে নেব কি কি দেওয়া আছে এখানে। ফার্স্টে দেওয়া আছে কি, আমরা এটা দিয়ে তো করব, আমরা সাইড নোটে যদি আগে করতাম সবচেয়ে ভালো হতো। সাইড নোট গুলো দিয়ে নিলাম। ভর কত, এটা ভর হচ্ছে 50 কেজি। আর একটা তথ্য দেওয়া আছে স্থির বস্তু, তাহলে ইউ ইকুয়াল টু 0 কিন্তু এটা। আর এফ কত, এফ হচ্ছে 100 নিউটন। সময় কত, সময় হচ্ছে টি 2 সেকেন্ড। আমার দরকার শেষ বেগ ভি ইকুয়াল টু হোয়াট। আমরা এই সূত্রটা ভাঙা ভাবে লিখতে পারি না। এফ সমান এম এ তো জানি আমরা, কিন্তু এ সমান কিন্তু এটাও জানি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এই জায়গায় আমরা মানগুলো যদি বসায় দিই তাহলে কিন্তু অ্যান্সারটা আমরা নিয়ে আসতে পারি। তো এখানে আমরা ইচ্ছা করলে এটা সাজা নিতে পারি, কিন্তু এরকম সাজা এটা নেওয়া যায়। ইচ্ছা করলে এরকম আমরা সাজা নিতে পারতাম, ভি ইকুয়াল টু লিখতে পারতাম এফ টি ডিভাইডেড বাই এম প্লাস ইউ লিখতে পারতাম। একটু সাজা লিখলে এই লাইনটা আসে। আমরা মান বসা দিব, এটা মান বসা দিলে অ্যান্সারটা আমাদের আসে এটা 4 মিটার পার সেকেন্ড। আমরা পরের থিমে যাব, পরের অঙ্ক না, পরের আরো পড়া আছে সেগুলোতে যাব। পরের পেজে আসতেছি আমরা, স্ক্রিনশট দেওয়ার হলে দিয়ে নাও তোমরা, পরের পেজে আসতেছি। আমরা পরের প্রশ্ন আসতেছি। আর তুষি বাবা, তুমি তোমার ভিডিও অফ করে দিতে পারো, তোমার ভিডিও অফ করে দিতে পারো, আমার কথা শুনলে যথেষ্ট। ওকে, আমরা এবারে যে প্রমাণটা করব, যে দেখাও যে বল শূন্য হলে বস্তু সমবেগে চলে। বল শূন্য হলে বস্তুটা সমবেগে চলে। আমরা এটা আসলে এরকম করতে পারি, কিন্তু এরকম কিভাবে লিখবো আমরা, এভাবে লিখতে পারি যে এটাও আসে কিন্তু, যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন সম্ভব। নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন সম্ভব। যদি এরকম আসে 2 মার্কে, যেহেতু অ্যাসাইনমেন্ট তোমাদের কয় মার্কের আসবে আমরা জানি না, তাহলে এটা কিন্তু আসলে এভাবে লিখতে হবে। আমরা এভাবে লিখবো যে আমরা জানি নিউটনের গতিসূত্র হতে আমরা জানি এফ সমান এম, এটা জানি তো না। আমরা এফ এর জায়গায় যদি মান বসায় দিই, এফ এর জায়গায় বসাতে বলছে কত, 0 বসাতে বলছে বল শূন্য হলে। তাহলে এফ এর জায়গায় আমরা মানটা 0 বসায় দিলাম। বল শূন্য যদি হয়, বলটা আমরা বসা দিলাম এফ এর জায়গায়। আমরা ইচ্ছা করলে এম কিনতে পারে ভাগ করতে পারি, এম যদি ভাগ করি এই লাইনটা আসবে। তবে আর একটা তথ্য মনে রাখতে হচ্ছে, তখনই ভাগ করা সম্ভব যদি এম এর মান 0 না হয়। এম এর মান যদি 0 হতো তাহলে 0 ভাগ 0 আসতো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা ভাগ করতে পারতাম না। 0 ডিভাইডেড বাই 0 কিন্তু ক্যালকুলেটরে আসবে না, তোমাদের অসংজ্ঞাত একটা মান আসবে এটা। অর্থাৎ এম এর কোন একটা নির্দিষ্ট মান থাকবে, সেটা হলে আমরা 0 ডিভাইডেড বাই এম করলে 0 পাবো। আমরা এক কিন্তু ভাঙাতে পারি, এক ভাঙালে আমরা এটা লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আর এই টি নিচের টিটা এপারে যদি গুণ করে দেয় তাহলে 0 আর টি গুণ করলে 0 হয়, তাহলে এই লাইনটা আসে কিন্তু। এরপরে যদি ইউটা এপারে পার করে দিতাম তাহলে এটা আসতো ভি ইকুয়াল টু ইউ আসতো। এই ভি ইকুয়াল টু ইউ এর কথাটার অর্থ কি আসলে, ভি ইকুয়াল টু ইউ কথার অর্থ হচ্ছে আদিতে যে বেগ ছিল শেষেও একই বেগ। আদিতে যে বেগ শেষেও একই বেগ, অর্থাৎ এটা বস্তুটা সমবেগে যাচ্ছে, সমান বেগে, বস্তুটার বেগের কোনো পরিবর্তন হয় নাই। সঙ্গে আমরা এটাও বলতে পারি নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন সম্ভব। নিউটনের দ্বিতীয় সূত্র কি ছিল, যদি বল প্রয়োগ না করা হয় বস্তুটা যা যে অবস্থায় ছিল সে অবস্থাতেই থাকবে। অর্থাৎ বল প্রয়োগ না করলে বস্তুটা সমবেগে চলবে। দুই কথাটাই বলা যায়, যে কোনো একটা আমরা লিখতে পারি এখানে। আমরা এটা এভাবে লিখতে পারি, কিন্তু বল শূন্য হলে বস্তু সমবেগে চলে, যা নিউটনের গতির প্রথম সূত্র। আমরা পরের থিমে যাচ্ছি, পরের পেজে আসবো। দেখাও যে সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য, এটাও কিন্তু আসে। আমরা সরাসরি এটা লিখতে পারি, সরাসরি এটা লিখতে পারি না 2 মার্কের জন্য এটা যদি আসে। আমরা জানি ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ই ডিভাইডেড বাই টি। সমবেগ অর্থ কি আসলে, সমান বেগ। সমবেগ হচ্ছে সমান বেগ, অর্থাৎ আদিতে যে বেগ থাকবে শেষেও একই বেগ থাকবে। সমবেগে চলার অর্থ হচ্ছে বস্তুটির আদিতে বেগ যে বেগ থাকবে শেষেও একই বেগ থাকবে, অর্থাৎ ভি ইকুয়াল টু স্যার সমবেগ মানে এস সমান ভিটি না?
সমবেগ হলে এস ইকুয়াল টু ভিটি তে আমরা দূরত্ব বাইর করার ক্ষেত্রে ইউজ করতে পারি নাসিম। এস ইকুয়াল টু, কিন্তু আমরা দূরত্ব ইউজ করতেছি এখানে ত্বরণ বাইর করার চেষ্টা করতেছি। আমরা এখানে যদি আমরা মানগুলো বসাই দিই, এই ইউ এর জায়গায় ভি বসাই বা ভি এর জায়গায় ইউ বসাই, যেটা ইচ্ছা বসাই দিই, তাহলে এই ধরনের ইকুয়েশন আসে, তাহলে ফলাফল 0 হয়। তাহলে এই কথাই কিন্তু ছিল এখানে, সমবেগে চলমান বস্তু ত্বরণ 0 হয়, সমবেগে চলমান বস্তু ত্বরণ 0 হয়, সেটাই আসছে, কিন্তু 0 আসছে। আমরা এটা লিখে দিতে পারি, সমবেগে চলমান বস্তু ত্বরণ 0। আমরা পরের থিমে যাচ্ছি। আমি যতটুকু দরকার ততটুকুই কিন্তু রাখছি, বাদ বাকি সবগুলো বাদ দিয়ে দিছি। কিন্তু আমরা যতটুকু আমাদের সিলেবাসে, নতুন সিলেবাসে দেওয়া আছে ততটুকুই আমরা কাজ করতেছি, সবগুলো বাদ বাকি বাদ দিয়ে দিছি আমরা। ঘর্ষণ ও ঘর্ষণ বল, ঘর্ষণ ও ঘর্ষণ বল নিয়ে আমাদের কথা। আমরা আসলে ঘর্ষণ জানি, কিন্তু যে একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একটার উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে, তখন বস্তুদ্বয়ের স্পর্শ তলের গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়, এই বাধাকে ঘর্ষণ বলে। আর এই বাধা দানকারী বলকে বলা হয় ঘর্ষণ বল। আমি একটু চিত্র দিয়ে যদি আঁকাই, ধরলাম এটা একটা বস্তু, এই বস্তুকে আমরা এদিকে বল প্রয়োগ করে আগায় নিয়ে যাব, এই বস্তুটাকে আমাদের উদ্দেশ্য এদিকে আমরা বল প্রয়োগ করে আগায় নিয়ে যাচ্ছি। তাহলে এই যে স্পর্শতল, যেটা বস্তু এবং যে মেঝে বা যার উপর দিয়ে টানতেছো, এই দুটা স্পর্শতলে কিন্তু একটা বাধার সম্মুখীন হয়, এই বাধাটাই হচ্ছে আসলে ঘর্ষণ বল, সেটা হচ্ছে বিপরীত দিক অনুভূত হয়। তুমি যেদিকে বল প্রয়োগ করে টানবা, ঘর্ষণ বল কিন্তু তার বিপরীত দিকে হয়। এটা আমি লিখে দিছি, এটা যেদিকে বল প্রয়োগ করবা ঘর্ষণ বল হয় তার বিপরীত দিকে। আমরা এই কথাগুলো লিখতে পারি। তাহলে ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীত দিকে ক্রিয়া করে, ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীত দিকে ক্রিয়া করে, আর ঘর্ষণ বল সবসময় গতিকে বাধা দেয়, ঘর্ষণ বল সবসময় গতিকে বাধা দেয়। আমরা পরের পেজে যাচ্ছি, পরের পেজ না, এখানে আরেকটু কথা বলেন। এটা ঘর্ষণের প্রকারভেদ আমি বলিনি। ঘর্ষণ এখন কয় প্রকারের হয় আসলে? আমরা কিন্তু আসলে অন্তত 4 প্রকারের ঘর্ষণ জানি, অন্তত 4 প্রকারের ঘর্ষণ কিন্তু আমরা জানি। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে পিছলানো ঘর্ষণ, আর একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, আর একটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। শুধু তোমাদের এই সিলেবাসে, অর্থাৎ তোমাদের এসএসসি তে শুধু ঘর্ষণের সংজ্ঞাগুলো দেওয়া আছে, ঘর্ষণের সংজ্ঞা দেওয়া আছে, আর শুধু এই স্থিতি ঘর্ষণের সম্বন্ধে একটা দুইটা হয়তো অঙ্ক আছে, কিন্তু প্রতিটা ঘর্ষণ সম্বন্ধে একবারে বড় বড় প্রমাণ বা বড় অঙ্ক এইচএসসি লেভেলে পাবো আমরা, এইচএসসি লেভেলে এগুলো পাবো। হ্যাঁ, এগুলো আমরা এইগুলো শুধু সংজ্ঞাগুলো আগে পড়ে নেই, এগুলো আমরা সংজ্ঞাটা শুধু পড়ে নিই। আমরা পরের পেজে সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি আমি। আমরা ফার্স্টে স্থিতি ঘর্ষণের সংজ্ঞাটা দেখব। স্থিতি ঘর্ষণটা আসলে কি? এরকম বলতে পারি যে দুটি স্থির বস্তু পরস্পরের সংস্পর্শে থাকা অবস্থায় একটির উপর দিয়ে যদি অপরটি গতিশীল করার চেষ্টা করা হয়, তবে এদের আপেক্ষিক গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হয় স্থিতি ঘর্ষণ বল বলে। আরেকবার শোনো, যে দুটি স্থির বস্তু পরস্পরের সংস্পর্শে থাকা অবস্থায় একটিকে অপরটির উপর দিয়ে গতিশীল করার চেষ্টা করা হলে এদের আপেক্ষিক গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। অর্থাৎ তুমি একটা বস্তুকে টানতিছো, মেঝের উপর দিয়ে একটি ভারী বস্তুকে টানার পরেও গতিশীল না হলে যে ঘর্ষণ বল উৎপন্ন হয় তা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। অর্থাৎ প্রযুক্ত বলের বিপরীত দিকে স্থিতি ঘর্ষণ বল উৎপন্ন। চিত্র যদি হয় ওই আগেরটায়, আমরা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার পরেও বস্তুটা গতিশীল হচ্ছে না, এই গতিশীল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে বল কাজ করে তাকে বলা হয় স্থিতি ঘর্ষণ বল। আমরা এগুলো অবশ্যই মনে রাখবো। এগুলো হয়তো তোমাদের এত ডিটেলস দেওয়া নাই, আমি আমার মতো করে একটু সাজা নিচ্ছি তোমাদের জন্য, যেন তোমরা বুঝতে পারো। এত ভালোভাবে হয়তো তোমাদের বই দেওয়া নাই। আমরা একটু পরের সংজ্ঞা যাচ্ছি। গতি বা পিছলানো ঘর্ষণটা কি আসলে? গতি বা পিছলানো ঘর্ষণের যখন একটি বস্তু অন্য একটি বস্তুর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘষে চলার চেষ্টা করে বা চলে, তাকে এ বাবা আরেকবার বলো তো। স্যার একবার একটু বুঝে দেন না। কি নাম তোমার? যাক, নাম আমার শোনার দরকার নাই। আরিশা। ওকে, কোনটা বোঝো নাই বাবা? কোনটা? স্যার প্রথমটা। স্থিতি ঘর্ষণ বল। আমার কথাগুলো ভালো করে শোনো, যে এটা একটা এই বস্তুকে আমরা এই এদিকে এফ বলে টানবো, হ্যাঁ টানতেছি,
যতক্ষণ না বস্তুটা গতিশীল হচ্ছে, বল প্রয়োগ করে টানতেছি যতক্ষণ না বস্তুটা গতিশীল হচ্ছে, এই গতিশীল হওয়ার আগ পর্যন্ত উল্টা দিকে অপর দিকে একটা বল অনুভূত হয়। তুমি এদিকে বল প্রয়োগ করে টানতেছো কিন্তু বস্তুটা এখনো গতিশীল হ্যাঁ হয় নাই। তাহলে এই বিপরীত দিকে যে বল অনুভূত হচ্ছে তাকে বলা হয় ঘর্ষণ বল। আসলে বল প্রয়োগ করলে কিন্তু বস্তু টানা সম্ভব না। তুমি হ্যাঁ যদি বাসার বড় আম আ তোমার টেবিলে যদি টানে নিয়ে আসতে চাও বা আলমারি টানো, তা আলমারি বল প্রয়োগ করতেছো কিন্তু আসতেছে না। কি কারণে আসতেছে না? এটা আসলে কিন্তু এই ঘর্ষণ বলের কারণে আসে না। সেই কথাটা এখানে বলা হয়েছে এটা। ঠিক আছে ওকে বাবা? হ্যাঁ স্যার। তোকে আমরা পরেরটা আসি যে গতি বা পিছলানো ঘর্ষণটা কি আসলে? যে যখন একটি বস্তু অন্য আচ্ছা একটি বস্তুর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘষে চলতে চেষ্টা করে, তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে বলা হয় পিছলানো ঘর্ষণ। তোমরা যারা ওয়াইএমসি স্টুডেন্ট তারা সবাই মোটামুটি স্লিপারে উঠছো। ওই যে পিছলায় নামে না উপর থেকে নিচে স্লিপার, এটা আসলে কিন্তু স্থিতি ঘর্ষণ। এটাও সরি এটা হচ্ছে পিছলানো ঘর্ষণ। আমরা ওখান থেকে পিছলায় নামি কিন্তু। এটা কিন্তু আসলে উড়ে নামতেছি না বা চাকা লাগানো থাকে না। আমরা পিছলায় উপর থেকে নিচে নামাই আসি। এটা বলা হয় পিছলানো ঘর্ষণ। পরেরটা আসি আমরা এখানে একটু তথ্য দিয়ে দেই। পিচ্ছিল রাস্তায় চলার সময় অনেক সময় আমরা কিন্তু পড়ে যাই, পিছলায় পড়ে যায় না? এই পিছলে অনেকটা দূরত্ব পর্যন্ত কিন্তু অতিক্রম করি। তোমাদের অভিজ্ঞতা হয়েছে নাকি জানি না কিন্তু আমার এরকম অভিজ্ঞতা হয়েছে। আমি এরকম পিছলায় অনেক দূর পর্যন্ত পিছলায় চলে গেছিলাম। এরকম দ্রুত বেগে গতিশীল কোনো গাড়িতে হার্ড ব্রেক করলে এরকম হয়। তোমরা যারা সাধারণত মোটরসাইকেল চালাও তারা এরকম দেখবা যে হাইড্রোলিক ব্রেক যদি করা হয়, হাইড্রোলিক ব্রেক যদি করা হয় তাহলে গাড়িটা কিছুটা দূর পর্যন্ত পিছলায় চলে যায়। এটা বলা হয় পিছলানো ঘর্ষণ। তোকে এইগুলো হয়তো এত কিছু তোমাদের অ্যাসাইনমেন্টে হয়তো এগুলো আসবে না, যেহেতু এগুলো সিলেবাসে দিয়ে দিছি এগুলো দিচ্ছি। অ্যাসাইনমেন্ট হতো গাণিতিক ভাবেও কিছু আসতে পারে। তোকে আমি পরের থেমে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত আসলে কি এরকম যে যখন একটি বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ সৃষ্টি করে তাকে বলে আবর্ত ঘর্ষণ। উদাহরণ যদি বলি এরকম বলতে হয় সাইকেলের চাকার গতি, মার্বেলের গতি। তোমরা অবশ্যই ছোটবেলা এখনো তো ছোটই আছো। আমি কিন্তু ছোটবেলা অনেক মার্বেল খেলছি। মার্বেল খেলছো নাকি জানি না, তোমরা গুলি বলা হয় গ্রাম্য ভাষায়, গুলি খেলা। তো ওই মার্বেলের গতিও কিন্তু আসলে আবর্ত ঘর্ষণের উদাহরণ। তোমরা যারা সাইকেল চালাও বা ওয়াইএমসির বাসে যাতায়াত করো, বাসের চাকার গতি সবগুলি কিন্তু আসলে এগুলো আবর্ত ঘর্ষণের উদাহরণ। ভ্রমণের সময় মালামাল পরিবহনের জন্য আমরা চাকা লাগানো লাগেজ বা ব্যাগ ব্যবহার করি। যদি লাগেজে চাকা লাগানো না থাকতো তখন এটি কি এক স্থান হতে অন্য স্থানে পিছলিয়ে টেনে নেওয়া কষ্টকর হতো, কিন্তু চাকা লাগানোর ফলে লাগেজ টেনে নেওয়া বেশ সহজতর হয়। অর্থাৎ আবর্ত ঘর্ষণ বল পিছলানো ঘর্ষণের চেয়ে তুলনায় কম হয়। আবর্ত ঘর্ষণ বলটা আসলে পিছলানো ঘর্ষণের তুলনায় কম হয়। যদি আমরা যে কোনো বস্তুতে চাকা লাগায়, তোমরা বাসায় যে টেবিল চেয়ার আছে এদের যদি চাকা লাগা রাখো তাহলে আসলে একটু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া একটু সুবিধা হয়। তোমরা রকিং চেয়ার নাম শুনছো, রকিং চেয়ার বা এই রকিং চেয়ারের নিচে কিন্তু চাকাও লাগানো থাকে। অর্থাৎ এমনিতেই বসে থাকে পা দিয়ে একটু পিছলায় দিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলাম। এই চাকা লাগানোর ফলে এই কাহিনীটা হচ্ছে। আর যদি চাকা লাগানো না থাকতো তাহলে কিন্তু এটা সরানো একটু কষ্টকরই হতো। ওকে লাস্ট আর একটা যেটা থিম সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণটা এটা যে যখন কোনো বস্তু অন্য কোনো প্রবাহীর মধ্য দিয়ে অর্থাৎ তরল বা বায়বীয় পদার্থের মধ্য দিয়ে গতিশীল থাকে তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। অর্থাৎ পুকুরের মধ্যে যে মাছ চলাচল করে আসলে মাছ যে বল প্রয়োগ করে সামনের দিকে যাইতে যাচ্ছে অতটুকু কিন্তু যাইতে পারে না, আসলে এই প্রবাহীটা তারই কিছু বাধা প্রদান করে। এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। অথবা যারা প্যারাশুট জাম্পার অর্থাৎ আহ হেলিকপ্টার বা তোমার বিমান থেকে যারা জাম্প করে যে সৈন্যরা, এই জাম্প করার পরে আসলে কিন্তু ওদের একটা প্যারাশুট খুলে যায়। এই প্যারাশুটটা আসলে প্রবাহী ঘর্ষণের মাধ্যমে তার গতিকে কিন্তু বাধা দেয়। তাছাড়া তো মাটিতে সে এত জোরে পড়তো তার আর বাঁচে থাকার কোনো সম্ভাবনা থাকতো না। তাই ওখানে আমি পরের পেজে উদাহরণটা ওটা দিয়ে রাখছি যে যখন পুকুরে সাঁতার কাটা হয় তখন পুকুরের পানির মধ্য দিয়ে একটি বাধাকে অতিক্রম করতে হয়। আর এই বাধা হলো প্রবাহী ঘর্ষণ। প্যারাশুট বায়ুর বাধাকে কাজে লাগিয়ে কাজ করে। এখানে বায়ুর বাধা হলো এক ধরনের ঘর্ষণ বল যা পৃথিবীর অভিকর্ষীয় বলের বিপরীতে ক্রিয়া করে। খোলা অবস্থায় প্যারাশুটের বাহিরের তলের ক্ষেত্রফল অনেক বেশি হয়, বায়ুর বাধার পরিমাণ অনেক বেশি হয়, যার ফলে আরোহীর পতনের গতি অনেক হ্রাস পায়, ফলে আরোহী ধীরে ধীরে মাটিতে নেমে আসে। তোমরা যদি এটা না দেখে থাকো তোমরা ডিসকভারি চ্যানেলে দেখবা মাঝে মাঝে আমাদের বিয়ার গিলস অনেক নানান জায়গায় লাভ দেয় ওই
বিমান থেকে লাফ দিচ্ছে আর প্যারাশুট সহ নিচে পড়তেছে, এটা দেখতে পারো তোমরা, প্যারাশুট জাম্পার বলা হয় এদের। আমরা একটু মনে রাখবো যে রাস্তার ঘর্ষণ যদি এফ কে হয়, রাস্তার ঘর্ষণ যদি এফ কে হয়, তাহলে আমরা এভাবে সূত্রটা মনে রাখবো, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল ইকুয়াল টু কার্যকর বল হয়, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল ইকুয়াল টু কার্যকর বল হয়। এটা যদি গাণিতিক ভাবে লিখি, এটা লিখবো আমরা এফ মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ, এফ মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। এটা একটু মনে রাখবো, কারণ এটাতে আমরা একটু অঙ্ক করব, অঙ্ক করে আমাদের আজকের ক্লাসটা মোটামুটি আমি যতটুকু চাইছিলাম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা পরের পেজে আসতেছি। ফার্স্ট প্রশ্ন, যে 2450 নিউটন ওজনের একটি গাড়ির উপর বল প্রয়োগ করা এটি ঘর্ষণযুক্ত রাস্তা দিয়ে 1.6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল এত। প্রশ্ন ক নাম্বার, গাড়িটির উপর প্রযুক্ত বলের মান কত? গাড়ির উপর প্রযুক্ত বলের মান কত? আর খ নাম্বার হচ্ছে গাড়িটির ওজন অথবা ঘর্ষণ বলের মধ্যে কি পরিবর্তন ঘটালে গাড়িটির ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার লাভ করতো, গাণিতিক ভাবে দেখাও। আমরা আগে ক নাম্বারটা দেখব। ক নাম্বার প্রশ্ন এরকম বলতে হচ্ছে, আমরা আসলে এই সূত্র ইউজ করে অঙ্কটা করতে যাচ্ছি। আমাদের এই এফ এর মানটা দরকার, প্রযুক্ত বল যেটা বলছে এফ এর মান দরকার, আর এফ কে এর মান হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল তো দেয়া আছে 100 নিউটন, অর্থাৎ এফ কে এর মান জানি, আর এম এর মান কোন আমরা জানি না। এটা আসলে ওজনটা এখান থেকে ইচ্ছা করলে আমরা বাইর করে নিতে পারি। ত্বরণের মান দেওয়া আছে, কিন্তু এই যে ত্বরণটা দেওয়া আছে কত, ত্বরণ হচ্ছে 1.6। তাহলে এই ওজন থেকে কি ভর বাইর করতে পারবো না আমরা? ওজন থেকে ভর বাইর করবে এই সূত্রের সাহায্যে। ওজন থেকে ভর, ওজন মানে ডব্লিউ এর মান দেওয়া হচ্ছে 2450 নিউটন, জি এর মান তো আমরা জানি 9.8, তাহলে এম এর মানটা ইচ্ছা করলে আমরা এখান থেকে বাইর করে নিতে পারি। আমরা সাইড নোটে আসি, কি কি আছে, ডব্লিউ তে আছে এটা, এরপরে আমার এর মান দেওয়া আছে এটা, ঘর্ষণ বল এফ কে এর মান দেওয়া আছে এটা, তাহলে এফ এর মানটা দরকার। আমি এখান থেকে আগে এম এর মানটা বাইর করে নিই, এম ইকুয়ালটা আমরা এটা লিখতে পারবো। আমি অ্যানসারটা দিয়ে দিলাম, একবারে পারবাই তোমরা এটা, যারা চেষ্টা করতেছো তার অ্যানসারটা মিলাই দেখো, এটা হয়তো আসবে তোমাদের। আর যারা পারতেছো না বা বোঝো নাই, তারা অঙ্কটা দেখো এভাবে। আমি এখান থেকে যদি এম এর মানটা বাইর করে এভাবে লিখবো, ডব্লিউ ডিভাইডেড বাই জি, ডব্লিউ এর মান বসালাম, জি এর মান বসালাম, অ্যানসার এটা আসে, অর্থাৎ বস্তুটার ভর এটা। তাহলে এখন সব মানে আমার হাতে আছে, আমরা ইচ্ছা করলে কিন্তু মানটা এভাবে বসাইতে পারি। এম এর মান জানি, এর মান জানি, এফ কে এর মান জানি, সবগুলো বসায় দিলাম, তাহলে অ্যানসার গুলো আসবে হচ্ছে আমাদের 500 নিউটন আসবে। আশা করি হয়তো এটা তোমরা বুঝছো। আমরা পরের পেজে যাচ্ছি। পরের পেজে খ নাম্বার অঙ্ক করবো আমরা। এটাও কিন্তু 1 নাম্বার অঙ্ক আসছে, কিন্তু আসলে এটা 3 নাম্বার দেওয়ার দরকার ছিল, এর আগে কিন্তু আমরা 2টা অঙ্ক করছি। পরের পেজে আসলাম। ওকে, যে 2400 নিউটন ওজনের একটি গাড়ির উপর বল প্রয়োগ করা এটি ঘর্ষণযুক্ত রাস্তা দিয়ে এত ত্বরণে চলতে শুরু করলো, ঘর্ষণ বলে। তার খ নাম্বার প্রশ্ন ছিল এটা, যে গাড়িটির ওজন বা ঘর্ষণ বলের মধ্যে কিরূপ পরিবর্তন ঘটালে গাড়িটির ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার লাভ করতো। আমরা অনেক ভাবে অঙ্কটা করতে পারি। আমরা আগে দেখি যে সাইড নোট গুলো এগুলো ছিল, তাই না, সাইড নোট এগুলোই ছিল। আর আমি এই সূত্র ইউজ করে ত্বরণের মান কিন্তু বলছে নির্দিষ্ট থাকতে হচ্ছে, ত্বরণের মান নির্দিষ্ট থাকতে হচ্ছে, ত্বরণের মান নির্দিষ্ট। আর এই মানগুলো কিন্তু আগের ইয়েতে দেওয়া ছিল, কত আমার প্রযুক্ত বল কত আসছিল আমাদের অঙ্কে 500, যেটা বাইর করছি আগের পেজে 500। আর এখানে ঘর্ষণ বল কত, ঘর্ষণ বল হচ্ছে 100। তাহলে এখানে যদি আমরা ভাগ করি, আমাদের ভর কত আসতেছে 200 কেজি। এখন খেয়াল করা একবার প্রশ্নটা, যে গাড়িটির ওজন অথবা ঘর্ষণ বলের মধ্যে কি পরিবর্তন ঘটালে গাড়িটির ত্বরণ এত হবে। আমি ওজন কিন্তু এখন বাইর করতে পারতেছি, ভর যেহেতু হাতে আসছে তাহলে ওজন কি বাইর করা যাবে না? ভর যেহেতু হাতে আসছে তাহলে ওজন কিন্তু বাইর করা সম্ভব। তাহলে খেয়াল করো, আমরা যদি এই ভরের সঙ্গে অভিকর্ষ ত্বরণ গুণন করি তাহলে কিন্তু ওজন আসে কত, 1960 নিউটন। আগের ওজন কত ছিল, আগের ওজন ছিল দেখো 2450 নিউটন। তাহলে ওজন কমাতে হবে কত, ওজন এখান থেকে আমার এই ফরম্যাটে আসতে হবে, তাহলে ওজন কত কমাতে হচ্ছে, ওজন কত কমাতে হচ্ছে 490 নিউটন। ওজন কমালেই কিন্তু আসলে এই গাড়িটা এত ত্বরণে চলবে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলবে। আগের ওজন থেকে যদি ওজনটা আমরা এতটুকু কমাই, 490 নিউটন কমায়, তাহলে এই গাড়িটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে লাভ করে চলতে থাকবে। এটা আমাদের কি বললো, ওজন কমানোর কথা বলছে, তাই না, ওজন। এখন ঘর্ষণ বলের যদি বলি, ওজন যদি স্থির রাখি, ওজন যা ছিল তাই, এখন ওজন স্থির রাখে ঘর্ষণ বল নিয়ে কাজ করবো আমরা। ওজন যা ছিল অর্থাৎ 2450 নিউটনই রাখতে হচ্ছে, আর ভর কত ছিল সেক্ষেত্রে 250 নিউটন, 250 কেজি।
এক্ষেত্রে আবার এফ কে এর মানটা আমরা বাইট করে যাচ্ছি, এফ কে এর মানটা আমরা বাইট করবে পারে। তাহলে এফ এর মান বসাবো, এম এ সব মানই তো হাতে আছে, মানগুলো বসা দিলে কত আসে, মানগুলো বসা দিলে আমাদের এটা আসবে, অর্থাৎ ফলাফল এটা। অর্থাৎ ঘর্ষণ বল রাখা যাবে না সেক্ষেত্রে। যদি ওই বস্তুটা, ওই গাড়িটা এই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চালাতে চাও, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চালাতে চাও, তাহলে ওই রাস্তার কোনো ঘর্ষণ বল রাখা যাবে না। যদি রাস্তার ঘর্ষণ বল না থাকে সেটা আবার বিপদ, পিছলায় অনেক দূর চলে যাবে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারো। এজন্য ঘর্ষণ বল রাখার দরকার। ঠিক আছে, তা আমরা আজকে ইনশাল্লাহ আমার যতটুকু টার্গেট ছিল ততটুকু করতে পারছি। আমরা ইনশাল্লাহ আবার সামনের দিনে দেখা হবে, অর্থাৎ আগামীকালে বলের লাস্ট ক্লাস, এবং বলে যা যা দরকার ততটুকুই, মানে তোমাদের নতুন যে সিলেবাসে যতটুকু দেওয়ার দরকার ততটুকু এখানে দেওয়া আছে। আশা করি সবাই হয়তো কথাগুলো বুঝতে পারছো, আর যদি নাই বুঝতে পারো এটা আবার আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখে নিও। আজকে